আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের চতুর্থ পর্ব। ইনশাআল্লাহ আরেকটা পর্ব হলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। তো আমরা মূল পর্বে যাওয়ার আগে একটু ইন্ট্রোটা দেখে নিই। হ্যাঁ, ইন্ট্রো না দেখলে কি হয়? ইন্ট্রোর পর আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, তো আজকে আমরা রিলেটিভ প্রনাউন নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রনাউন আর সাথে কি আলোচনা করা যাবে, আচ্ছা দেখা যাক। তো রিলেটিভ প্রনাউনটা আজকে শেষ করব আর সাথে সাথে জেরান্ড পড়ে ফেলতে চেষ্টা করব, ঠিক আছে? তো রিলেটিভ প্রনাউন কোনগুলো? রিলেটিভ প্রনাউন আমি যদি শর্টকাটে বলি, রিলেটিভ প্রনাউন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো এবং দ্যাট। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি আপনারা অবশ্যই জানেন। হোয়াট, হু, ওয়্যার, উইচ, ঠিক আছে, হাউ, এই সবগুলো হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। ওয়েন, তো এগুলো রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার দ্যাট, এটাও রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে আমরা কতগুলো লিখে দিয়েছি। হুটা আমরা কখন ইউজ করব? হুটা ইউজ করব ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে আমরা ইউজ করব হু। আচ্ছা, ও রিলেটিভ প্রনাউন ইউজটা না আমি একটু পরে দেখাবো একবার ডিটেলস। আগে বলে নিই যে কোন রিলেটিভ প্রনাউনটা কার ক্ষেত্রে ইউজ করা হবে। যেমন হু ইউজ করা হবে ব্যক্তির ক্ষেত্রে, আমি যদি সাইডে লিখি দিই একটু। হু ইউজ করা হবে কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। উইচ ব্যবহার করা হবে কার ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। ওয়্যার ব্যবহার করা হবে কিসের ক্ষেত্রে? স্থানের ক্ষেত্রে। ওয়েন ব্যবহার করা হবে কিসের ক্ষেত্রে? সময়ের ক্ষেত্রে। হাউ ব্যবহার করা হবে একটা প্রসেস বা প্রক্রিয়ার ক্ষেত্রে। ওকে, হাউ ব্যবহার করা হবে একটা প্রসেস বা প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আর দ্যাট, এটা হচ্ছে যদি এরকম হয় যে হুইচ না হু হবে সেটা যদি বোঝা না যায়, হুইচ নাকি হবে নাকি হু হবে সেটা যদি বোঝা না যায়, তখন আমরা দ্যাট ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। এবং হ্যাঁ, যখন এগুলো রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু এদের অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন হুয়ের অর্থ হবে যে বা যারা, তারপরে হুইচের অর্থ হবে যেটি বা যেগুলো, ওয়ার অর্থ হবে যেখানে, ওয়েন অর্থ হবে যখন, হাউ অর্থ হবে যেভাবে, আর দ্যাট অর্থ তো যে আমরা জানি, আমি লিখলাম না। হ্যাঁ, আচ্ছা, তো এক্সাম্পলে যাওয়া যাক। যেমন আই স দ্য গার্ল। হ্যাঁ, হু, হুইচ, এইগুলা আমরা কখন ব্যবহার করবো জানেন? এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাউনের পরে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করব। নাউনের পরে। এখন নাউনটা কি নির্দেশ করছে তার উপর বেচ করে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে। নাউনটা যদি ব্যক্তি নির্দেশ করে তাহলে এটা হু হবে। নাউনটা যদি বস্তু নির্দেশ করে তাহলে এটা উইচ হবে। নাউনটা যদি স্থান নির্দেশ করে তাহলে এটা ওয়্যার হবে। নাউন বা প্রনাউন। নাউনটা যদি তোমার আপনার প্রসেস বা একটা প্রক্রিয়া নির্দেশ করে তাহলে এখানে হাউ হবে। ওকে, আচ্ছা। আই স দ্য গার্ল, আমি বালিকাটিকে দেখেছিলাম। আই স, আমি দেখেছিলাম। এখানে দেখেন গার্ল কি একটা মেয়ে না, একটা ব্যক্তি না। তো এটা পরিবর্তে আমরা কি লিখবো? হু। এবং হু এর পরে যে সাবজেক্ট হবে সেটা কিন্তু আমার এই সাবজেক্টটাকে এই সরি হু এর পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা কিন্তু এই ভার্বটাকে ফলো করবে। তো এই ভার্বটা যদি প্রেজেন্ট হয় এটাও প্রেজেন্ট হবে, এই ভার্বটা যদি পাস্ট হয় তাহলে এটাও কি হবে? পাস্ট হবে। তো আই স দ্য গার্ল হু ওয়াজ ড্যান্সিং। আমি যে বালিকাটিকে দেখেছিলাম সে কি করছিল? নাচতেছিল, ঠিক আছে। তো হু এর পরে আমার কি হবে? একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। একটা এক্সাম্পল দেখি। দিস ইজ দ্য বুক। এখানে বুক এই পর্যন্ত দেওয়া আছে, আপনার কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স দেখেন আপনাকে বলে দেয় না কিন্তু এরপরে রিলেটিভ প্রনাউন হবে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা স্বাভাবিক বাক্য দেওয়া থাকবে, একটা স্বাভাবিক বাক্য। সেই বাক্যটা দেখে আপনাকে তারপর রিলেটিভ প্রনাউন নিতে হবে নিজেকে। এখানে কিন্তু দেখেন হু বা হুইচ কিছুই দেওয়া নেই, জাস্ট খালি দেওয়া থাকবে দিস ইজ দ্য বুক, একটা নর্মাল কথা। তো বুক যেহেতু এটা একটা বস্তু সুতরাং তারপরে কি হবে? নিশ্চিত উইচ হবে। উইচ বা হুইচ যেটা বলেন, উইচ, হুইচ আই লাইক মোস্ট। আচ্ছা, দিস ইজ দ্য বুক হুইচ ইজ মাই ফেভারিট, হুইচ ইজ মাই ফেভারিট।
ঠিক আছে, অথবা এই হুইচের পরে আপনি চাইলে সাবজেক্টও নিয়ে আসতে পারতেন, যেমন আমি চাইলে এটাও লিখতে পারতাম, দিস ইজ দ্য বুক হুইচ আই লাইক মোস্ট, আই লাইক মোস্ট। ওকে, হুইচের পরে কিন্তু আমি চাইলে সুন্দর একটা বাক্য লিখতে পারি। আপনার যদি কয়েকটা প্র্যাকটিস করেন দেন হয়ে যাবে, বাট এখানে মূল বিষয় হচ্ছে কি, আমার বুক যেহেতু একটা বস্তু, সুতরাং তারপরে কি হবে, উইচ হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে প্রসেসের ক্ষেত্রে। এই হাউটা বেশিরভাগ ক্ষেত্রেই বসে যদি তার আগে নো বা নিউ থাকে। যেমন আমরা অনেক সময় বলি না, ডু ইউ নো হাউ টু সুইম, তুমি কি জানো কিরাম করে সাঁতার কাটতে হয়? ডু ইউ নো হাউ টু রিড অ্যাটেন্টিভলি, তুমি কি জানো কিভাবে মনোযোগের সাথে পড়তে হয়? এই যে নো বা নিউ এরপরে কি বসে, নো বা নিউ এর পরে হাও বসে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, হি ডাজন্ট নো, এই পর্যন্ত দেওয়া আছে, জাস্ট এই পর্যন্ত দেওয়া আছে, তো যেহেতু নো আছে আপনি এখানে কি বসাবেন, হাউ। হি ডাজন্ট নো হাউ টু সলভ, হাউ টু সলভ ফ্যামিলি প্রবলেম, সে জানে না কিরাম করে ফ্যামিলি সমস্যার সমাধান করতে হয়, বুঝছেন, ফ্যামিলি প্রবলেম। এবং এইগুলা সমাধান করা কিন্তু আসলে একটা কিসের ব্যাপার, এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার। তো হি ডাজন্ট নো হাউ টু, আমি এখানে একটু ব্যতিক্রমভাবে লিখলাম, হি ডাজন্ট নো হাউ টু সলভ ফ্যামিলি প্রবলেমস। ঠিক আছে, তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো বাক্য রচনা করতে পারেন, বাট এই যে নো এর পরে কি হবে, হাউ হবে। ঠিক আছে, হাউ টু হবে, আমরা দুটি একসাথে দিয়ে দেবো, নো এর পরে হাউ টু হবে, তারপরে আমার মূল মানে একটা ভার্ব হবে, এবং এরপরে এক্সটেনশন হবে। ক্লিয়ার? আর এখানে স্ট্রাকচার দেওয়া আছে, আমি কখনোই বলি না স্ট্রাকচার মুখস্থ করার জন্য, আমি অলওয়েজ বলি আপনার একটা এক্সাম্পল মনে রাখবেন, একটা উদাহরণ মনে রাখবেন, উদাহরণের সাহায্যে রুলসটা মনে রাখবেন। ঠিক আছে, আর কি পয়েন্টটা একবারে মূল যে পয়েন্ট সেটা মনে রাখবেন। নো এর পরে হাউ হয় এবং হাউর পরে হাউ টু, এরপরে ভার্ব হবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, আচ্ছা, তো আর হলো এই যে আমরা যেটা বলেছিলাম যে যদি ওয়্যার কখন বসে, স্থান নির্দেশ করতে, তো স্থানটা কি হবে যদি এরকম হয় যে আমরা একটা এক্সাম্পল দিই, রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, এই যে একটা প্লেস স্থান বোঝাচ্ছে, সুতরাং তারপরে কি হবে, অবশ্যই ওয়্যার হবে। রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ওয়্যার ট্রেন স্টপস, যেখানে ট্রেন কি করে, থামে, এবং যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমি এটাও কি করেছি, প্রেজেন্ট ফর্মে দিয়েছি। রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস ওয়্যার ট্রেন স্টপস। ঠিক আছে, আচ্ছা, আর আপনি যেখানে ট্রেনস দিতেন তাহলে এখানে স্টপ দিবেন। ময়মনসিং ইজ দ্য প্লেস, ময়মনসিং হচ্ছে এমন একটি জায়গা ওয়্যার, যেখানে আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। ওকে, আর এই একটা বিষয় বলে নিই, আমার রিলেটিভ প্রোনাউনগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে ভার্ব ওয়ান হলে যে এখানে আমাকে ভার্ব ওয়ানই দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এখানে ভার্ব ওয়ান হলে এখানে ভার্ব টু দিতে পারবেন, আপনি অর্থের সাথে মিলিয়ে জাস্ট একটা বাক্য রচনা করে দিবেন। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি কোন রিলেটিভ প্রোনাউনটা নিয়ে আসবেন। আপনাকে তো জাস্ট একটা সিম্পল বাক্য দেওয়া আছে, ময়মনসিং ইজ দ্য প্লেস, তারপরে বাক্যটা কিন্তু আপনাকে রচনা করতে হবে, এবং সেখানে আপনি এই যে প্লেসের জন্য কি নিয়ে আসবেন, একটা ওয়্যার রিলেটিভ প্রোনাউনটা নিয়ে আসবেন যেটা স্থান নির্দেশ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে টাইমের জন্য কি হবে, ওয়েন। তো টাইমগুলো কি কি হতে পারে, টাইম হতে পারে আপনার ইয়ার হতে পারে, ডে হতে পারে, মান্থ হতে পারে, ঠিক আছে, উইক হতে পারে, তারপর হচ্ছে আপনার আওয়ার হতে পারে, মানে ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, স্যাটারডে ইজ দ্য ডে মানে হচ্ছে সময়, সুতরাং কি হবে, ওয়েন, রিলেটিভ প্রোনাউন কি হবে, ওয়েন। স্যাটারডে ইজ দ্য ডে ওয়েন দ্য উইক বিগিনস, সপ্তাহ শুরু হয়। যখন কি হয়, এখানে ওয়েন মানে কি, যখন, ওয়েন দ্য উইক বিগিনস, আর ওয়ার অর্থ কি, যেখানে। ময়মনসিং ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, ময়মনসিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আচ্ছা, পরেরটা দেখি, 10 AM ইজ দ্য টাইম, সকাল 10টা হচ্ছে এমন একটা সময়, ওয়েন, যখন, আওয়ার ক্লাসেস, আমাদের ক্লাসগুলো কি হয়, আওয়ার ক্লাসেস স্টার্ট, আমাদের ক্লাসগুলো শুরু হয় বা বিগিন, শুরু হয়। এখানে যেহেতু ক্লাসেস আছে সেজন্য এখানে কি হয়েছে, স্টার্ট হয়েছে। ঠিক আছে, অনেক সহজ কিন্তু। রিলেটিভ প্রোনাউন জাস্ট খালি আপনার যেটা বোঝাবে, আমি যে প্রথমে যেটা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনটা বসবে সেটা বসিয়ে পরেরটা একটা সুন্দর বাক্য রচনা করে ফেলবেন। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি জেরান্ডে। তো জেরান্ড মানে হচ্ছে, জেরান্ডে আমরা দুইটা রুলস ইউজ করব এখানে, আমি একটু সাইডে লিখে দিই দুইটা রুলস কি কি। একটা হচ্ছে উইদাউট প্লাস জেরান্ড,
উইদাউটের পরে একটা জেরান বসবে। জেরান মানে কি? জেরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। জেরান মানে কি? ভার্ব প্লাস আইএনজি কে বলা হয় জেরান্ড। তো উইদাউটের পরে একটা জেরান বসবে, আর একটা হচ্ছে বাইয়ের পরে একটা জেরান বসবে। বাইয়ের পরে কি বসবে? একটা জেরান বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তো উইদাউটের পরে জেরান বসবে, এরপর একটা ক্লজ করতে হবে, এরপর একটা ক্লজ লিখতে হবে, এবং সেই ক্লজটা হবে নেগেটিভ। সেই ক্লজটা কি হবে? নেগেটিভ। উইদাউটের পরে যে ক্লজটা হবে সেটা হবে নেগেটিভ, বাট বাইয়ের পরে যে ক্লজটা হবে সেটা হবে কি? অ্যাফার্মেটিভ। সেটা কি হবে? অ্যাফার্মেটিভ। ওকে। উইদাউট প্লাস জেরান প্লাস এক্সটেনশনের পরে যে ক্লজটা হবে সেটা কি হবে? নেগেটিভ। আর বাই প্লাস জেরান্ডের পরে যে ক্লজটা হবে সেটা কি হবে? অ্যাফার্মেটিভ বা পজিটিভ। ঠিক আছে, এতটুকু মনে রাখবেন। তো আমরা প্রথমে উইদাউট এটা দেখি। উইদাউট প্লাস জেরান, জেরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এরপরে অবশ্যই কী দিতে হবে? একটা নেগেটিভ অর্থবোধক বাক্য লিখতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম ছাড়া, উইদাউট টেকিং শারীরিক ব্যায়াম নেওয়া ছাড়া। এখন একটা আমরা এই যে এইখানে যে ক্লজটা লিখবো সেই ক্লজটা কি হবে? নেগেটিভ হবে। সেটা কি হবে? নেগেটিভ। আপনি যে কোনো অর্থ মিল রেখে একটা বাক্য রচনা করে ফেলবেন, কিন্তু অবশ্যই সেটা নেগেটিভ হইতে হবে। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ cannot keep your body fit. তুমি তোমার বডিকে ফিট রাখতে পারো না। ঠিক আছে, শারীরিক ব্যায়াম ছাড়া তুমি তোমার বডিকে ফিট রাখতে পারো না। এখানে কিন্তু আমি ক্যান নট ইউজ করেছি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ডাব্বা মারতে পারো। ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ডাব্বা মারতে পারো। এখানে কিন্তু নেগেটিভ ক্লজটা দেওয়াই আছে, এখানে ফেল দিয়ে কিন্তু নেগেটিভিটি বোঝাচ্ছে। ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করতে পারো। উইদাউট আচ্ছা, উইদাউট স্টাডিং মোর, উইদাউট রিডিং মোর, উইদাউট স্টাডিং, অথবা আমরা এখানে রিডিং দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। ঠিক আছে, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। তো আমার একটা নেগেটিভ বাক্য দেওয়া আছে, এরপরে আমাকে একটা ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, এটা কিন্তু একটা কি? ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে ভার্ব ছাড়া কতগুলো শব্দের সমষ্টি। এখানে কিন্তু কোনোটাতে ভার্ব নেই, উইদাউটের উপরে যেটা আছে সেটা হচ্ছে জেরান্ড, আর জেরান্ড নাউন হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমার উইদাউটের কাহিনী। উইদাউট থাকলে আমার যদি আগে উইদাউট থাকে তাহলে পরের ক্লজটা হবে নেগেটিভ, আর আগে যদি নেগেটিভ ক্লজ থাকে তাহলে পরের ফ্রেজটা লিখবো আমি কি? উইদাউট দিয়ে। ওকে, আচ্ছা। রুল নাম্বার 2, এখানে হচ্ছে বাই দিয়ে। বাই প্লাস জেরান যদি হয় তাহলে আমাকে একটা অ্যাফার্মেটিভ ক্লজ লিখতে হবে। মানে আগেরটাই যা, এখানে শুধু খালি নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভের ব্যাপার স্যাপার। যেমন বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, এখানে একটা পজিটিভ বাক্য লিখতে হবে। ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। আমরা আগেরটাই লিখছি, ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। তুমি পরিষ্কার পরিষ্কার পানি পান করার দ্বারা তুমি নিজেকে সুস্থ রাখতে পারবে। ওকে, তো দেখেন এই বাক্যটা কিন্তু আমি ক্যান নট লিখি নাই, ক্যান লিখেছি, মানে পজিটিভ বাক্য লিখেছি। কেন? কারণ এখানে হচ্ছে আমার কি? বাই দিয়ে দেওয়া আছে, বাই প্লাস জেরান্ড। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল। আর তো এক্সাম্পল নাই। তো এই ছিল হচ্ছে আমাদের জেরান্ডের কাহিনী। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন, বা আমার বোঝানোতে যদি কোথাও ভুল হয়ে থাকে, বা যে কোনো ধরনের ভুল যদি আমার হয়ে থাকে, অবশ্যই বলবেন। আর আপনি যদি কোথাও বুঝতে না পারেন সেটাও আমাকে জানাবেন, আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। ঠিক আছে, দরকার পড়লে আপনি যে টপিকটাতে সমস্যা সেই টপিক নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।